আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি এশিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কপোতক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করব এবং এই কবিতার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। কপোতক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলা সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দের 29শে জুন পরলোক গমন করেন। কপোতক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা, যাকে ইংরেজিতে সনেট বলা হয়। কপোতক্ষ নদ কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে। কবিতার ব্যাখ্যায় যাওয়ার পূর্বে আমরা কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জেনে নেই, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যাবে। চলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে জেনে নিই। কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি এই নদের তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। পরিণত বয়সে প্রবাস জীবনে শৈশবের স্মৃতিবিজড়িত নদ কবিতাকে কাতর করেছে। সুদূর বসেও তিনি যেন এর কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু মাতৃস্বরূপ এ নদের দুগ্ধ স্রোতরূপী ধারা পৃথিবীতে আর কোথাও পাননি তিনি। এ নদের কাছে কবির আকুল মিনতি। বাংলা কবিতা ও গানে তিনি যেন এ নদের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। কপোতক্ষ নদ কবিতাটিতে 14টি চরণ রয়েছে, আর এই 14টি চরণকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে 8টি চরণ এবং দ্বিতীয় ভাগে রয়েছে 6টি চরণ। প্রথম 8টি চরণকে বলা হয় অষ্টক, পরবর্তী 6টি চরণকে একত্রে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। কপোতক্ষ নদের 14টি লাইনের একটি মিলন বিন্যাস রয়েছে। সেই মিলন বিন্যাসটি হচ্ছে ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। আমরা প্রথমে প্রথম 8টি লাইনের মিলন বিন্যাস সম্পর্কে আলোচনা করব, পরবর্তীতে 6টি লাইনের মিলন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। প্রথম 8টি লাইনের মিলন বিন্যাসটি হচ্ছে ক খ ক খ ক খ খ খ। এটি কিভাবে হলো? প্রত্যেকটি লাইনের শেষে যেই শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা প্রথমে একটু পড়ে নেব। প্রথম লাইনের শেষে রয়েছে মনে, দ্বিতীয় লাইনের শেষে রয়েছে বিরলে, তৃতীয় লাইনের শেষে রয়েছে স্বপনে, চতুর্থ লাইনের শেষে রয়েছে কলকলে, পঞ্চম লাইনের শেষে রয়েছে ছলনে, ষষ্ঠ লাইনের শেষে রয়েছে দলে, সপ্তম লাইনের শেষে রয়েছে জলে এবং সর্বশেষ যে লাইনটি রয়েছে অষ্টম লাইন, তার শেষের শব্দটি হচ্ছে স্তনে। প্রত্যেকটি শব্দের শেষের অক্ষরগুলো যদি আমরা দেখি, অক্ষরগুলোতে রয়েছে নে, লে, নে, লে, নে, লে। নে অক্ষরটিকে যদি আমরা ক কল্পনা করি এবং লে অক্ষরগুলোকে যদি আমরা খ কল্পনা করি, তাহলেই আমরা মিলন বিন্যাসটি খুব ভালোভাবে বুঝতে পারবো। নের জায়গায় ক এবং লের জায়গায় যদি আমরা খ নেই, তাহলে মিলন বিন্যাসটি হবে ক খ ক খ ক খ খ ক। এবং পরবর্তী যেই 6টি লাইন রয়েছে, পরবর্তী 6টি লাইনের প্রত্যেকটি লাইনের শেষের যেই অক্ষরগুলো রয়েছে সেগুলো আমরা একটু খেয়াল করব। বে তে, বে তে, বে তে। প্রত্যেকটি অক্ষর যেই বে গুলো রয়েছে সেগুলোকে আমরা গ এবং তে অক্ষরগুলোকে আমরা ঘ কল্পনা করব। তাহলেই আমরা পরবর্তী যেই 6টি লাইনের মিলন বিন্যাস সেগুলোকে ভালোভাবে বুঝতে পারবো। বে গুলোকে গ এবং তে গুলোকে ঘ কল্পনা করলে দেখা যাবে পরবর্তী 6টি লাইনের মিলন বিন্যাসটি হবে গ ঘ গ ঘ গ ঘ। এখন আমরা কপোতক্ষ নদ কবিতার প্রত্যেকটি লাইনের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা যদি প্রত্যেকটি লাইনের বিস্তারিত ব্যাখ্যা জানো, তাহলে সৃজনশীল লেখার ক্ষেত্রে আর অসুবিধায় পড়বে না। সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমরা খুব সহজেই সৃজনশীলগুলো লিখতে পারবে। তো চলো শুরু করি। কবিতায় যাওয়ার পূর্বেই আমরা কবিতার
সম্পর্কিত যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো জেনে নিই। সতত অর্থ সর্বদা, বিরলে অর্থ একান্ত নিরিবিলিতে, নিশা অর্থ রাত্রি, ভ্রান্তি অর্থ ভুল। এখন কবিতাটা নিয়ে আলোচনা করতেছি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। এই দুইটি লাইনে কবি প্রথম যে লাইনটি রয়েছে সেখানে আলোচনা করেছে সতত হে নদ তুমি পরমোর মনে, অর্থাৎ সর্বদাই কবির কপোতক্ষ নদের কথা মনে পড়ে। এখানে হে নদ দিয়ে কবি কপোতক্ষ নদকে সম্বোধন করতেছে। দ্বিতীয় যে লাইনটি রয়েছে সতত তোমার কথা ভাবি এ বিরলে, এই লাইনটিতে কবি বলতে চাচ্ছে সর্বদা কবি একান্ত নিরিবিলিতে যখন থাকেন তখনই তিনি কপোতক্ষ নদের কথা স্মরণ করেন বা কপোতক্ষ নদকে নিয়ে তিনি ভাবেন। এর পরবর্তী দুটি লাইন সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। সতত অর্থাৎ সর্বদা যেমনই লোক স্বপ্নের মধ্যে মন্ত্র বা মায়াধ্বনি শুনে থাকেন, ঠিক তেমনি ভাবে কবিও স্বপ্নের মধ্যে কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। পরবর্তী যে লাইনটি রয়েছে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, অর্থাৎ এই কবিতাটি যখন লেখা হয়েছিল তখন মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে ছিলেন। ফ্রান্সে থাকা অবস্থায় কপোতক্ষ নদের স্মৃতিকাতরতা নিয়ে এই কবিতাটি লেখা। কবি ফ্রান্সে থাকা অবস্থায় তিনি ভ্রান্তির ছলনে কপোতক্ষ নদের যে কলকল ধ্বনি সেটি শুনতে পেতেন এবং সেটা শুনে তিনি নিজের কান অর্থাৎ নিজের মনকে জোড়াতেন। পরবর্তী যে দুটো লাইন বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, অর্থাৎ কবি বহু দেশে বহু নদকে দেখেছেন, তবে তার মনের যে স্নেহের তৃষ্ণা বা মনের যে স্মৃতিকাতরতা সেটা কোনো নদকে দেখেই মিটতেছে না। শেষ যেই লাইনটি রয়েছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ এই লাইনটিতে কপোতক্ষ নদকে কবি জন্মভূমির স্তন রূপে কল্পনা করেছেন। আশা করি তোমরা প্রথম 8টি লাইনের ব্যাখ্যা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো এবং কবিতার শুরুতে যেই শব্দার্থগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলো তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করে নেবে, কারণ প্রতি বছরই শব্দার্থ থেকে ভালোই প্রশ্ন এসে থাকে, এই জন্য শব্দার্থগুলোকে খুবই ভালোভাবে পড়বে। আমরা কপোতক্ষ নদ কবিতার প্রথম 8টি লাইন সম্পর্কে আলোচনা করেছি, এখন পরবর্তী 6টি লাইনের আলোচনা করা হবে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, এই লাইনটির মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত সংশয় প্রকাশ করেছেন যে তার বা তিনি কপোতক্ষ নদকে আর দেখতে পাবেন কিনা। পরবর্তী যে লাইনটি রয়েছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, এই লাইনটির মধ্যে কতগুলো প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে শুনবো। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, এখানে মাইকেল মধুসূদন দত্ত প্রজা বলতে কপোতক্ষ নদকে বুঝিয়েছেন এবং রাজারূপ বলতে সাগরকে বুঝিয়েছেন, কারণ কপোতক্ষ নদ সাগরকে বাড়ি অর্থাৎ জল কর দিত, তাই মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদকে প্রজা এবং সাগরকে রাজা হিসেবে কল্পনা করেছেন। পরবর্তী লাইনটি রয়েছে এই মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখারিতে নাম তার, এই লাইনটিতে মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদের কাছে মিনতি করছে বা প্রার্থনা করছে যে কপোতক্ষ নদ যাতে তার পূর্ববর্তী অঞ্চলে বসবাসকারী প্রত্যেকটি লোকের কাছে মাইকেল মধুসূদন দত্তের কথা পৌঁছে দেন। পরবর্তী যে লাইনটি রয়েছে এ প্রবাসে মজি প্রেম ভাবে লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এই লাইনটিতে কবি বলতে চেয়েছেন যে এ প্রবাসে থেকেও, প্রবাস বলতে এখানে ফ্রান্সকে বোঝাচ্ছে, এই প্রবাসে থেকেও মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদকে স্মরণ করছে বঙ্গের সঙ্গীতে সঙ্গীতে। আশা করি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এছাড়া তোমরা কে কোন ব্যাচের এসএসসি পরীক্ষার্থী সেটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, জানিয়ে দিলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে, তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা ভিডিওগুলো বানিয়ে আপলোড করতে পারবো এবং বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সহ
অন্য অন্য বিষয়ের এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।